মানতেন। তারপরে ঘটনাক্রমে উনি রাজনীতিতে আসছেন, রাজনীতিতেও ওনার সাথে কিছুদিন ছিলাম, তারপরে আমি একটু ব্যাকফুটে চলে যাই। কিন্তু সব সময় ভাইয়ের জিনিসগুলো আমি মানে লক্ষ্য করতাম। তো যাই হোক, আমরা যেহেতু এটা সাহিত্যের অনুষ্ঠান, আমরা রাজনৈতিক কোনো আলোচনা করবো না বা ওদিকে যাবো না। তো সেই দিক চিন্তা করি আমি অ্যাকচুয়ালি ভাইয়ের যে তার যে নিষ্ঠা, শ্রম, সততা, এই সমস্ত দিক চিন্তা করি অনুপ্রাণিত হয়ে আমি একটা চিন্তা করলাম যে একটা বই করবো। তো এইটা এখন অনেকে বলতে পারে যে এখন কেন করলেন, এতদিন কেন করলেন না। যেহেতু আমি বইমেলার সাথে বা আমার চলো বইমেলার সাথে সংশ্লিষ্ট, আমার বইমেলায় একটা স্টল থাকে। আমরা বিগত দিনগুলোতে আমি স্টলে ঘুরে ঘুরে দেখছি যে এখানে কোনো বিএনপির কারো বই বিক্রি হয় কিনা, বিএনপির বইগুলো প্রকাশিত হয় কিনা, ওই সমস্ত স্টলগুলো বন্ধ করে দিত। এই কারণে অ্যাকচুয়ালি করা হয়নি, যেহেতু এখন সেই বই পরিবেশ আমাদের কেটে গেছে, সেই হিসাবে আমি বাইরে এই বইটা করলাম। যদিও বইটা সম্পূর্ণ না। কেন সম্পূর্ণ না? যেহেতু ওনার রাজনৈতিক জীবন এখনো শেষ হয়নি। একটা মানুষের অ্যাকচুয়ালি আত্মজীবনীটা শেষ হয় তখনই যখন ওনার সমস্ত কর্মকাণ্ড বা শেষ হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ হয়ে যায়। বাইরে এখন তার রাজনীতির কর্মকাণ্ড চলমান। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, বাই দীর্ঘজীবী হন, সে দোয়া করি। ইনশাল্লাহ বাকিটা তার রাজনৈতিক জীবনের সফলতার গৌরব গাথা নিয়ে আমরা বাকিটা হয়তো একসময় করব। আর বেশি কিছু বলা নেই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই প্রকাশক চলন্তিকা রাশেদ রানাকে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে তৈরি করার জন্য, এবং এইরকম একজন আমিনুল হক মোড়ক উন্মোচন হলো, বই লেখা হলো। আসলে আমরা ওই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসেছি এবং এরকম প্রতিবন্ধকতায় আর যাবো না ফিরে, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তো এই পর্যায়ে ছোট করে আলোচনার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিনীত। ঠিক আছে, আচ্ছা, এ পর্যায়ে আলোচনার জন্য কালাম ফয়েজি, সম্পাদক সাপ্তাহিক রংধনু, লেখক ও গবেষককে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আনন্দে বুক ভরে যাচ্ছে। 18 বছর পর এবার বাংলা একাডেমির বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। একইভাবে 18 বছর পর এরকম আনন্দ ঘন পরিবেশে আজকে সমবেত হতে পেরেছি, এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির দুর্দিনের কাণ্ডারি। একটা সময় ছিল যখন বিএনপির অফিসের দিকে তাকানো যেত না, মনে হতো যে অফিসের দিকে তাকালে মানে চোখ তুলে নেওয়া হবে। সেই সময় যিনি অফিসে বসে অফিস পাহারা দেওয়া নয়, শুধু অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করেছেন বিএনপির, আজকের সেই দুর্দিনের কাণ্ডারি আজকে বিজয়ের এই দিনে আনন্দ ঘন এই পরিবেশে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব রহুল কবির রিজভী, তাকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আমিনুল হক ভাই। আমাদের তো প্রকাশক বলেছে তার সম্পর্কে আমি শুধু এইটুকু বলবো, 2012-13 সালের দিকে তখন আমার সাথে ঘনিষ্ঠতা হয়। আমরা ওয়ান গ্রুপের অফিসে বসে একজন মানুষের মুক্তির জন্য কি কি প্ল্যান করা যায় সেই প্ল্যানগুলো করেছিলাম। আমরা তাকে মুক্ত করতে পারি নাই, আমরা তার জন্য সমাবেশ করেছিলাম, মস্ত মানববন্ধন করেছিলাম। এইটুকুর মধ্য দিয়ে আমাদের কার্যক্রম সেই সময় শেষ করতে হয়েছিল। সেই দুঃসময়েও তিনি আমাদের পাশে ছিলেন। এবং আপনারা জানেন 2021 সালে যেই জায়গাটি হচ্ছে জাতীয়তাবাদীদের, আবার বলছি বাংলাদেশি জাতীয়তাবাদীদের তীর্থস্থান জিয়াউর রহমানের মাজার, কিন্তু সেই জায়গায় তিনি রক্তাক্ত হয়েছেন এবং একটুকু মানে জায়গা ছেড়ে চলে যাননি। তাকে বলা হচ্ছে আপনি চলে যান, কিন্তু তিনি স্টিম ভাবে দাঁড়িয়েছিলেন। এই যে দাঁড়িয়ে থাকা, এই যে এত অত্যাচার চয়েও দাঁড়িয়ে থাকা, এটাই হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম বলেই আজ আমরা টিকে গেছি এবং আমরা জয়লাভ করেছি। আমি খুব বেশি কথা বলবো না, এইটুকু বলবো, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং বই সম্পর্কে এইটুকু বলি, আমাদের সামাজিক ইতিহাস অনেক দুর্বল। এর কারণ হচ্ছে আমাদের ব্যক্তিবর্গ যারা কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গ, যেমন আমাদের আমিনুল হক ভাইয়ের কথা বলা হচ্ছে, তিনি কিংবদন্তি তুল্য একজন খেলোয়াড় অবশ্যই, কারণ সাব গেমস তিনি একাই 2003 সালে জয়লাভ করেছেন। তার অধিনায়কত্বে তিনি এই
মানে কাপ আনতে সক্ষম হয়েছিলেন, তার আগে বা পরে আর কারো পক্ষে এটা সম্ভব হয়নি। আমি মনে করি যে ফুটবলে তিনি নেতৃত্ব দিয়েছেন, সঠিক নেতৃত্ব, ঠিক রাজনীতিতেও তার চৌকস নেতৃত্ব সবার দৃষ্টি কেড়েছে। আমি মনে করি অনাগত দিনেও তার নেতৃত্ব আমাদেরকে আরো বেগবান করবে, অনুপ্রাণিত করবে। আপনারা সবাই আছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে খুব অনেক নাম করা লোকজন আছে, আমি আর কার নাম বলবো। আমাদের আমলাদের মধ্যে আছেন কামরুজ ভাই, আমার আলম আরা মিনু এবং ফেরদৌস সাহেব, ওনাদের সাথে আমি কালচারাল লাইনে কাজ করি বলে পরিচিত। আমি আরেকটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে আমাদের সামাজিক ইতিহাস দুর্বল, এর কারণ আমরা কেউ কিছুই লিখে রাখি নাই। আমি 101 জনকে নিয়ে লেখা যে গ্রন্থ শ্রেষ্ঠ বাঙালি, সেটা লিখতে গিয়েও দেখেছি তথ্যের যথেষ্ট অভাব। আমরা অনেক খুঁজেও তথ্য পাই না, অল্প একটু আলোচনা পাই। আমি মনে করি আমাদের রিজভী ভাই আছেন, বিএনপি বড় বড় নেতারা আছেন এবং ইতিহাসের অংশ হয়ে যাবেন, কিন্তু তাদের নিজেদের কথা যদি নিজেরা লিখে রেখে না যান, তাহলে কিন্তু এই শূন্যতাটা কিন্তু পূরণ হয় না। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই মোহাম্মদ আমিনুল হক, বিশেষ অতিথি, যিনি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক, ঢাকা মহানগর বিএনপি। আমার শ্রদ্ধাভাজন ভাই, চলচ্চিত্র প্রকাশক রাশেদ রানা হঠাৎ করেই আমাকে বলে ফেললেন যে ভাই আপনাকে নিয়ে একটি বই লিখতে চাই। আমি কিছুই জানতাম না, এবং সেই বই লেখা উপলক্ষে আজকে আমাদের মোড়ক উন্মোচনে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার সাথে এই রাজনৈতিক জীবনে খুব স্বল্প সময়, সেই স্বল্প সময় যাকে বড় ভাইয়ের মতো সকল ভালো মন্দ রাজনৈতিক বিষয় নিয়ে পরামর্শের মাধ্যমে নিজেকে চেষ্টা করেছি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দাঁড় করানো। এবং আজকে আমার সত্যি খুব ভালো লাগছে যে আমার সেই প্রিয় ভাই, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এবং আমাদের মাঝে প্রখ্যাত দুইজন সঙ্গীত শিল্পী, যার গান আমরা ছোটবেলা থেকে শুনেছি, ফেরদৌস ওয়াহিদ এবং আমাদের আলম আরা মিনু আপা এখানে উপস্থিত রয়েছেন। এবং এই চলন্তিকার আজকে অনেকেই দেখলাম যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, অনেক গুণী গুণী শিল্পী। এবং আমার সাথে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত। এবং আজকে যিনি সঞ্চালনা করছেন তিনি প্রথম থেকে খুব চমৎকারভাবে সঞ্চালনা করছেন, এবং যারা এখানে সহযোগিতা করছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের বক্তব্য সচরাচর দেওয়া হয় না। আমাদের প্রধান অতিথি তিনি এই ধরনের বক্তব্য খুব ভালো দিতে পারেন। তিনি নিজে খুব সাহিত্যিক মানুষ, বই পড়ুয়া মানুষ, এবং তার থেকে অনেক কিছু দেখেছি যে তার বাসায় গেলে শুধু শুধু বই দেখা যায়। এমন একজন মানুষকে আজকে এখানে প্রধান অতিথি হিসেবে পেয়ে এবং আমার নামে যে বইটি উন্মোচন করা হচ্ছে, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের কাছে, যে তার কৃতজ্ঞতা থাকলো আমার। আসলে আমার মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। সেই ছোটবেলায় আব্বা সরকারি চাকরি করতেন, আর সেই ছোটবেলা থেকেই একটি কথা না বললেই না, যখন স্বৈরাচার এরশাদের পতন হয়, সেই এরশাদের পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের ভোটে যখন নির্বাচিত হয়, সেই নির্বাচনের পরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সরকার গঠন করে, তখন আমি খুব ছোট, আমার বয়স 11 বছর। সেই বয়সে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে সেই বড় ভাইদের সাথে সেই বিজয় মিছিলের উৎসবে আমি শরীক হয়েছিলাম। সেই তখন থেকেই
আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমি জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আমার সেই ছোটবেলা থেকেই যখন আমি খেলাধুলায় শুরু করলাম, তখন তো আসলে আব্বা আম্মা বা তারা সকলেই খুব চিন্তিত ছিল। দেখা গেছে যে প্র্যাকটিস করতে গিয়েছি বা খেলতে গিয়েছি, মাগরিবের যদি পর হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়, আম্মাকে দেখেছি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে এত দেরি হইল কেন। বাট যখন আমাকে বুঝিয়ে বাসায় গিয়েছি, কিন্তু আমি যে প্র্যাকটিস করে এসেছি আমার জন্য কি করণীয়, কি খাবার দরকার, সেটা কিন্তু আম্মা আগে থেকে রেডি করে রেখেছে। আমি কথাটা এই জন্য বললাম যে আমি যখন ফুটবল খেলা মাত্র শুরু করেছি, তখন থেকেই আমার ভিতরে একটি স্বপ্ন, একটি বাসনা ছিল যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ পর্যায়ে আমি খেলতে চাই। তো সেই বাসনা থেকে যখন আব্বা আম্মা বা আমার বড় ভাই তাদের সাথে শেয়ার করতাম, তখন থেকে সেই স্বপ্নের বলনটা আমি বলেছিলাম যে আমি একজন বাংলাদেশ দলের ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই স্বপ্ন থেকে আসলে বাংলাদেশ ফুটবল দলের প্রতিনিয়ত চেষ্টা করেছি অত্যন্ত সততা, নিষ্ঠা এবং খুব দায়িত্বশীলভাবে পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবলে যাতে বাংলাদেশের মানুষের জন্য, এদেশের মানুষের জন্য ভালো কিছু উপহার দিতে পারে। তারই ধারাবাহিকতা আপনারা সকলেই মনে আছে, আমাদের 1999 সালে সাব গেমসে নেপালে গোল্ড পেয়েছিল। দুর্ভাগ্য আমি তখন খেলতে পারিনি, জাস্ট খেলার এক সপ্তাহ আগে আমি হাতে ইনজুরি হয়েছিল। সেই টুর্নামেন্টটি আমি মিস করেছিলাম। 2003 সালে আমরা সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিলাম, যেটি এ যাবৎকালে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে একমাত্র চ্যাম্পিয়নশিপ। এবং 2010 সালে আমরা যখন সাব গেমস ঢাকার মাঠে অনুষ্ঠিত হয়, আমরা সাব গেমসে বাংলাদেশ ফুটবল টিম গোল্ড মেডেল পেয়েছিল। সেই ফুটবল টিমের ক্যাপ্টেন হিসেবে, আমি অধিনায়ক হিসেবে আমাদের সেই অর্জনকে এখনো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সর্বোচ্চ অর্জন হচ্ছে সেই সাব গেমস ফুটবল গোল্ড মেডেল আমরা পেয়েছিলাম। এরই চলমান ব্যস্ততার ভিতরে ফুটবলের সেই রমরমা অবস্থা সবকিছু মিলিয়ে যখন বাংলাদেশের রাজনীতিতে তখন দেখলাম 1-11-এর যে দুঃসময়, যে দুর্বিষ সময় আমরা দেখেছি, সেটা অনেকেরই মনে আছে, আমারও খুব বেশি মনে আছে সেটা না, আফসা আফসা মনে আছে আমার। তো সেই জায়গাটা এই জন্য বললাম কথাটা, যে সেই দুঃসময়ে যখন দেখেছি যে বাংলাদেশের রাজনীতি একটি একনায়কতন্ত্র, একটি স্বৈরাচারের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের যে গণতান্ত্রিক আমি মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের জন্য 1971 সালের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল, যে লক্ষ্য ছিল যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। পরবর্তীতে সেই ইতিহাস আমাদের রিজভী ভাই সহ অনেকেই জানেন যে পাকশালীদের সেই দুর্বিষহ স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। আবার আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু দীর্ঘ 17 বছরে আমরা যে স্বৈরাচারকে মোকাবেলা করেছি, যে ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করেছি, আমরা প্রতিটি দিন যেভাবে দুঃসহ জীবন যাপন করেছি, আমার আজকের যে প্রধান অতিথি তিনি বারবার এই স্বৈরাচারের আঘাতে বারবার তিনি কারা নির্যাতিত হয়েছে। আমাদের উপরে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে আমাদের উপরে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এই গত 17 বছরে যে ফ্যাসিবাদের যে অবসান হয়েছে তার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং বাংলাদেশে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কোনো পরিবার থাকে সেটা হচ্ছে জিয়া পরিবার। এবং জিয়া পরিবার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটার ব্যাখ্যা আমি দিব না, বাট আমরা এই পরিবার থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।
যে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশে বিচার বিভাগ, মানবাধিকার, সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সবকিছু প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনভাবে চলার জন্য, স্বাধীনভাবে মতামত প্রকাশের জন্য এই পরিবার বাংলাদেশের জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হয় নাই। এই পরিবার সবসময় দেশের জনগণের কল্যাণে, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছে। আমরা সেই জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলেই একজন কর্মী হিসেবে আমরা গর্বিত যে আমরা এমন একজনের আদর্শকে ধারণ করে আমরা দল করি। সেই দলের ধারক এবং বাহক হিসেবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ঐক্যবদ্ধভাবে, সুসংগঠিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে তিনি গত 17 বছর ধরে যে চেষ্টা, যে শ্রম, নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে গত জুলাই আগস্টে আমরা সেই স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছিলাম। এবং 5ই আগস্টের পরে এসে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে 31 দফার যে একটি রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো। বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে আস্থা, যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আমাদের ব্রত, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। এই স্বপ্নের মাঝখানে ছোট্ট একজন কর্মী হিসেবে আমি কোথাও না কোথাও ছিলাম। আমি 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যোগদান করেছি খেলা ছেড়ে দেওয়ার পরে। কারণ আমি প্লেইং লাইফে আমাকে প্রায় 5টি অপারেশন এবং 5টি অস্ত্রোপচারের মাধ্যমে আমাকে বারবার খেলার মাঠে ফিরে এসেছি। আমি 2014 সালে বিএনপিতে যোগদানের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে সকলের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহের মাধ্যমে আমি ছোট ছোট করে আজকে একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। এবং সেই গর্বের জায়গা থেকে আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের রাজনীতির যে পথ চলা, এটা কখনই খুব সহজ ছিল না। গত 17 বছরে আমাদের উপরে কীরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে আপনারা সকলেই জানেন। এই মর্ম কথা সারাদিন বলেও শেষ করা যাবে না, বাট আমি সংক্ষেপে বলতে চাই যে আজকে চলন্তিকার যে প্রকাশক রাশেদ রানা ভাই, যে আপনি যে উদ্যোগ নিয়ে আমার নামে যে একটি বই লিখেছেন, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যে আমি এটার যোগ্যতা আমার আছে কি। আমি বিশ্বাস করি যে আমি একজন এদেশের মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে এদেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেটি হচ্ছে আমার সবচেয়ে বেশি স্বপ্ন, সেটাই হচ্ছে আমার চেষ্টা। তো সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের জনগণের পাশে থাকে, এদেশের জনগণকে নিয়ে তারা কাজ করে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।